আসসালামু আলাইকুম। প্যারাডক্সিক্যাল সার্কিট এর পর্ব 4-এ সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা। আজকের পর্বটির নাম শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। খুব সকালবেলা সাজিদের কাছে একটি মেইল এসেছে। মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব দাকে আমিও চিনি। সদা এই হাস্য লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করত, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস? বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত। দেখা মাত্রই ডেলিভারি দিতেন। বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের। বিপ্লবদা সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে সাজিদ যে নাস্তিক হয়ে গিয়েছিল, তার পেছনের কারিগর বিপ্লবদা। বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সময়ের ব্যবধানে সাজিদ এখন আর নাস্তিক নেই। ইতিমধ্যে বিশ্বাসের দেয়ালে প্রথম চুমুটি দিয়ে ফেলেছে। আমি ক্লাস শেষ করে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটারের সামনে বসে আছে। কি যেন লিখছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিপ্লবদা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই। আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এই বলে সাজিদ বিপ্লব তার মেইলটি ওপেন করে দেখালো। মেইলটি হুবহু এরকম। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল উদার মনসম্পন্ন মুক্তমনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে। কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে, সেটা কল্পনাও করিনি। আজ বিকেলে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে বিপ্লবতার সাথে দেখা করতে বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাটাবনে। জ্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছালাম, তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা, আলাপ একটু পরে হবে, আগে আসরের নামাজটা পড়ে আসি। বিপ্লবদা না করলেন না। বিপ্লবদার মুখে সদাহাস্য ভাবটা আজকে নেই। ওনার পরম শিষ্যের এরকম অধপতনে সম্ভবত মন কিছুটা বিষণ্ণ। বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয় বলার জন্যই আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে, তবুও। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টা আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন কিছু জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন না। সরাসরি বললেন, ওই যে তোমাদের সৃষ্টিকর্তা, ওনার ব্যাপারে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এই ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্বের সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকাই নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতো, একটা সামান্য সূর্য যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হলো আপনা আপনি। কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লবদা এক নাগাড়ে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো, তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। সাজিদ চমৎকার একটি হাসি দিল। বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হয় না। উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম। তিনি যা বোঝালেন তার সারসংক্ষেপ ঠিক এই রকম। পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে, সেটি হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো, মহাবিশ্বে পরম শূন্যস্থান বলে আদতে কিছুই নেই। মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি, বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই যখনই কোনো শূন্যস্থান তৈরি হয়, সেখানে 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগের সময়ের মধ্যে কণা ও প্রতিকণা অর্থাৎ ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটির সংঘর্ষে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা কি জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম না। বিপ্লবদা আবার বলতে শুরু করলেন,
এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের এই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই। সাজিদ বলল, হ্যাঁ, হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসঙ্গে অ্যাকুরেটলি জানতে পারবো না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি, তাহলে এর ভরবেগের মধ্যে গলদ থাকবে। আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি, তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে। দুটো একই সঙ্গে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না। এটা যে সম্ভব না, এটা বিজ্ঞানের অসারতা নয়, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিপ্লবদা বললেন, এক্স্যাক্টলি, একদমই তাই। হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয়, তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না। যদি থাকে, তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। এইটুকু বলে বিপ্লবদা একটু থামলো। পর ঠিক কফি ঢালতে ঢালতে বললেন, বুঝতেছো তোমরা? সাজিদ বুঝতে পারছে কিনা সেটা জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবটার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাণোজ্জ্বল করে তুলছে। ভালো লাগছে। বিপ্লবদা কফিতে চুমুক দিলেন, এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা যে বলো বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না, না সময়, না শক্তি, না অন্য কিছু, তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে? এর জন্য নিশ্চয়ই কোনো শক্তির দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে। কিন্তু দেখো, বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই। বিজ্ঞান হওয়ার জন্য যে শক্তির দরকার ছিল, সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকেই বিজ্ঞান সরাসরি না বলে দিয়েছে। আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো, তা আমি বুঝতে পারি না। এইটুকু বলে বিপ্লব তার চোখ মুখ ঝলমলিয়ে উঠল। মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে। আমরা হয়তো ওনার বিজ্ঞানময় এই জ্ঞানগর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ঈমান নিয়ে আসব। যাই হোক, ইতিমধ্যে সাজিদ 2 কাপ কফি গিলে ফেলেছে। নতুন 1 কাপ ঢালতে ঢালতে সে বলল, এই ব্যাপারে স্টিফেন হকিং এর বই আছে, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন। এটা আমি পড়েছি। সাজিদের কথা শুনে বিপ্লবদাকে খুব খুশি মনে হলো। তিনি বললেন, বাহ, তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি। বেশ বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি পড়বে। যত পড়বে, তত দৃষ্টিভঙ্গির প্রসারতা বাড়বে। সাজিদ হাসলো। হেসে হেসে সে বলল, কিন্তু দাদা, এই ব্যাপারে আমার কনফিউশন আছে। কোন ব্যাপারে? বিপ্লবদার প্রশ্ন। স্টিফেন হকিং আর লিওনার্ড মদিনোর বইয়ের ব্যাপারে। বিপ্লবদা একটু থতমত খেয়ে গেল মনে হচ্ছে। সম্ভবত মনে মনে বলছেন, এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি 2 দিক থেকে এটার ব্যাখ্যা করব, বিজ্ঞান ও ধর্ম যদি অনুমতি দেন। অবশ্যই, বিপ্লবদা বললেন। আমি মুগ্ধ শ্রোতা। গুরু আর প্রাক্তন শিশুর তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হচ্ছে, স্টিফেন হকিং এর এই থিওরিটা এখনো থিওরি, সেটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস। তিনি এটা নিয়ে একটা বিশাল সাইজের বই লিখেছেন। বইটার নাম ছিল আ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন হকিংসের এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন। ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএন এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিল, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার কোনো প্রয়োজন নেই। বিপ্লবদা বলল, সেটাই। উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন সেটা জানি না, কিন্তু হকিং এর ওই বইটি অসম্পূর্ণ, কিছু বিতর্কও আছে। বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন, বিতর্ক মানে? দাঁড়ান বলছি। বিতর্ক মানে উনি কিছু বিষয় পরিষ্কার করতে পারেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা অনেক বিতর্কিত হয়েছে। ওনার বইগুলোতে যে বিতর্কগুলো আছে, সেগুলো ধারাবাহিকভাবে বলছি। বিতর্ক নাম্বার 1, হকিং বলেছেন শূন্যস্থান থেকেই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে।
এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং অর্থাৎ কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকুয়াম অর্থাৎ বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন, সেটা পরিষ্কার করেননি। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুকণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে যেখানে মহাকর্ষ বল প্রয়োজন, কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি। বিতর্ক নাম্বার ২। হকিং তার বইয়ে বলেছে মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে। তখন সময়ের আচরণ আজকের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থানের মতো। কারণ এই ফ্ল্যাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে, সেই সময় পরে ঠিক করে আবার কখন থেকে আবার টাইমের মতো আচরণ করতে শুরু করলো এবং কেন। আমি বিপ্লবটার মুখের দিকে তাকালাম, তার চেহারার উৎপন্ন ভাবটা চলে গেছে। সাজিদ বলেই যাচ্ছেন। বিতর্ক নাম্বার ৩। পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে, এটার ব্যাখ্যা হকিং দেননি। বিতর্ক নম্বর ৪। আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন, যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথা থেকে পেলেন? সাজিদ হকিংয়ের বইয়ের ৫ নম্বর বিতর্কের কথা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বলেন, ওকে ওকে বুঝলাম, আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরও পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা ঠিক নাকি ভুল। সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল। মনে মনে বললাম, ইয়েস সাজিদ, ইউ ক্যান। সাজিদ বলল, হ্যাঁ, সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিন ওই থিওরি সত্যিও হয়ে যায়, তাহলেও আমাকে ডাক দিয়েন না দাদা, কারণ আমি আল কুরআন দিয়ে এটা প্রমাণ করে দিতে পারবো। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। কি বলে? এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে, সেটাকে আবার কুরআন দিয়ে প্রমাণ করবে বলছি, কিভাবে সম্ভব? বিপ্লবদা বসল না, তিনি জিজ্ঞেস করলেন, কিরকম? সাজিদ হাসল, বলল, শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথা আল কুরআনে বলা আছে দাদা। আমি আবারও অবাক হতে থাকলাম। কি বলে এই ছেলে? সে বলল, আমি বলছি না যে আল কুরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলছে। কুরআনে যার কাছ থেকে এসেছে, তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টি ব্যাখ্যা দিয়েছেন। তখন সেটা বিগ ব্যাং এলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি এলেও পাল্টাবে না, একই থাকবে। বিপ্লবদা বলল, কোরআনে কি বলা আছে জানো? সাজিদ বলল, সূরা বাকারার ১১৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি মহাকাশ ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনেন। এখানে মূল শব্দ বাইদু, অরিজিনেটর। সেখান থেকে অস্তিত্ব, অনস্তিত্বের ধারণা। এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত করেন, তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। Creator of the heavens and the earth from nothingness, he has only to say when he wills a thing, be and it is. দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলছেন। তিনি অনস্তিত্ব অর্থাৎ নাথিং থেকে অস্তিত্ব সামথিংয়ে এসেছেন। এমন না যে আল্লাহ তাআলা তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথাই বলেছেন, কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকে। আল্লাহ তাআলা বলছেন না, এমনি হয়নি। আমি যখন নির্দেশ করেছি হও কুন, তখন তা হয়ে গেছে। হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হলো, পরে আবার সেটা সময় হলো। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোণায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে, খালি টেবিলের উপর হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে, এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে?
না, বলবে না। এর পেছনের ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সে স্টেজের এক কোণ থেকে চোখের ইশারা করছে বলেই এটা হয়েছে। সৃষ্টির এই সূচনার ব্যাপারটাও এমন। তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল। আপনাদের এই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই। প্যারাডক্সিক্যাল সার্কিট এর পর্ব ৪ আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী দিন পর্ব ৫ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।